এখন এটা কোন এলাকার মানুষদের মধ্যে বেশি হয়? আবার বলে এরা যমজ কিন্তু চেহারাতে মিলে না। টুইন প্রেগন্যান্সি বা যমজ বাচ্চা 9-10 এবং ইন্টার স্টুডেন্টদের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে এই টুইন প্রেগন্যান্সি বা যমজ বাচ্চা। যখন আমরা ইন্টারমিডিয়েটের মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়টা পড়াতে যাই এবং 9-10 ক্ষেত্রে যখন প্রাণীর প্রজনন পড়াতে যাই, স্টুডেন্টদের কোয়েশ্চেন থাকে বা কিভাবে যমজ বাচ্চা হয় বা কেন হয়, কাদের হয়। আজকে আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখা যাক। প্রথমে আসো আমরা স্ত্রী প্রজনন তন্ত্রের কিছু অংশ দেখি। যেমন এই বড় যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেয়েদের বা মাদের ক্ষেত্রে এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু। ইউটেরাস বা জরায়ুর অংশ কি কি আছে? ইউটেরাস বা জরায়ুর এই অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস। এই অংশটাকে বলা হচ্ছে বডি অফ ইউটেরাস বা জরায়ুর দেহ। জরায়ু দেহ। এই অংশটাকে বলা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স আর এখানে আছে হচ্ছে যোনি বা ভেজাইনা। ওকে, এখানের মধ্যে জরায়ুর দেহের মধ্যে তার মধ্যে আছে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, তার স্তর আছে। আমি এগুলা মূলত আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবো যমজ বাচ্চা বা টুইন প্রেগন্যান্সিটা আসলে কি। এর পাশে এখানে দুইটা নালী দেখতে পাচ্ছি, সেগুলোকে বলা হচ্ছে ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী। ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী আর দুই পাশে দুইটা ডিম্বাশয় বা ওভারি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানের এই অংশটা কি? এখানের মধ্যে আঙুলের মধ্যে যেটা সেটা হচ্ছে ফিমব্রি। ফিমব্রি একটু জেনে রাখলে ভালো। এম্পোলা। ফিমব্রির পরে হচ্ছে ইনফান্ডিবুলাম। তারপর আছে হচ্ছে এম্পোলা আর এটা হচ্ছে ইসথমাস। আচ্ছা, জেনে রাখতে পারলে ভালো, না জানলেও সমস্যা নাই। আমাদের কোয়েশ্চেন যদি আমরা বলি, প্রথমত আসে হচ্ছে টুইন বা যমজ বাচ্চা কি। টুইন বা যমজ বাচ্চা হচ্ছে সাধারণত মেয়েদের ক্ষেত্রে প্রতি মাসে একটা নির্দিষ্ট এজে যাওয়ার পর তাদের প্রতি মাসে একটা মাত্র ডিম্বাণু তৈরি হয়। তাহলে প্রতি মাসে একটা সাধারণত একটা ডিম্বাণু বা একটা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে বা একটা রজচক্রের মধ্যে একটা মাত্র ডিম্বাণু তৈরি হয়। মনে করো এই মেয়েটার তার যে 28 দিনের যে সাইকেল বা একটা নির্দিষ্ট সাইকেলে এই পাশে এই ডিম্বাশয় থেকে একটা মাত্র ডিম্বাণু আসছে। এখন মেয়েদের ক্ষেত্রে তাদের যে মাসিক বা তাদের যে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, প্রতি সাইকেলে একটা ডিম্বাণু আসে সাধারণত, বা দুইটাও আসতে পারে। এখন একটা আসলে কি হয় সেটা একটু আমরা দেখি। মনে করো 28 দিনের সাইকেল, তার 13 বা 14তম দিনে এই পাশে একটা ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু আসলো। এখন তার মনে করো হচ্ছে এখন ছেলেদের ক্ষেত্রে কি হয়? ছেলেদের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে হাজার হাজার শুক্রাণু তৈরি হচ্ছে। এখন মনে করো তার এখানে ছেলে ডিম্বাণুর কাছে যাবে কি? শুক্রাণুটা যাবে। শুক্রাণুটা এদিকে যখন শুক্রাণুর মধ্যে আমরা জানি লেজ থাকে। শুক্রাণুটা যখন ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হচ্ছে, মনে করো শুক্রাণুটা একটা শুক্রাণু এসে একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে। নরমালি একটা শুক্রাণু যখন একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় সেখান থেকে জাইগোট গঠিত হবে। জাইগোটের পরে মোরোলা ব্লাস্টুলা, এটা আমরা আরেকটা ক্লাসে দেখব। তাহলে মনে করো এখানের মধ্যে একটা জাইগোট গঠিত হয়েছে। এই জাইগোট থেকে নরমালি একটা বাচ্চা হয়। এখন যমজ বাচ্চা কেন, কখন হয় বা কিভাবে হয়? এই যে নরমালি বললাম প্রতি মাসে একটা করে ডিম্বাণু আসতেছে। এখন এই মেয়েটার ক্ষেত্রে মনে করো এক মাসের মধ্যে এই পাশ থেকে একটা ডিম্বাণু আসলো, ঠিক একই সময়ে এই পাশের ডিম্বাশয় থেকে আরো একটা ডিম্বাণু আসলো। আর ছেলেদের তো শুক্রাণুর এখানে তো অভাব নাই, প্রতি সেকেন্ডে হাজার হাজার শুক্রাণু তৈরি হচ্ছে। তাহলে শুক্রাণু গিয়ে একই সময়ে বা একটা সাইকেলের মধ্যে যে দুইটা ডিম্বাণু আসলো, দুইটা ডিম্বাণুকে নিষিক্ত করলো। এই পাশে মনে করো এখান থেকে শুক্রাণু আরো যাচ্ছে, শুক্রাণু গিয়ে এই পাশের ডিম্বাণুটাকেও নিষিক্ত করলো। তাহলে কি ঘটতেছে দেখো, একই সময়ে এখানে দুইটা জাইগোট তৈরি হচ্ছে। এটা একটা জাইগোট, এটা আরেকটা জাইগোট। এটা একটা যমজ বাচ্চা হতে পারে। এখন এই যমজ বাচ্চাটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। টুইন আছে কয় ধরনের? টুইন আছে তোমরা দেখে থাকবা, কারো কারো চেহারার মধ্যে মিলে যায়, আবার বলে এরা যমজ কিন্তু চেহারাতে মিলে না। তাহলে টুইনের মধ্যে কিছু টাইপ আছে। একটা হচ্ছে মনোজাইগোটিক, মনোজাইগোটিক, আর একটা হচ্ছে ডাইজাইগোটিক। এখানে খেয়াল করো, তাহলে এটা একটা জাইগোট, এটা একটা জাইগোট। দুইটা ভিন্ন ভিন্ন জাইগোট থেকে যখন দুইটা বাচ্চা হবে সেটাকে বলা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। সেক্ষেত্রে তারা হলে দুইটা ছেলে হতে পারে অথবা দুইটা মেয়ে হতে পারে। চেহারায় মিল থাকতেও পারে, মিল নাও থাকতে পারে, অথবা একটা ছেলে একটা মেয়ে এমন হতে পারে। এটা সবচেয়ে কমন। এটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। তাহলে মনোজাইগোটিক টুইনটা কি? মনোজাইগোটিক টুইন মনে করো এখানের মধ্যে তার মায়ের একটা মাত্র জাইগোট তৈরি হলো। সেই জাইগোটটা কোনো কারণে বা হরমোনাল চেঞ্জের কারণে, যে কোনো কারণে একটা জাইগোটটা বিভাজিত হয়ে
একটা থেকে দুইটা হয়ে গেল, এইটার কোনোভাবে সেল ডিভিশন হয়ে একটা থেকে দুইটা হয়ে গেল। একটা মাত্র জায়গোট ছিল, মায়ের একটা ডিম্বাণু একটা শুক্রাণু দ্বারা নিষিক্ত ছিল এবং একটা থেকে দুইটা জায়গোট হয়ে গেল। এখন সেই জায়গোটটা যখন বড় হচ্ছে বা সেই জায়গোটটা যখন আস্তে আস্তে আসতেছে, এটার ক্ষেত্রে হয় দুইটা ছেলে হবে, না হয় দুইটাই মেয়ে হবে এবং তাদের চেহারাতেও মিল থাকবে। এই ধরনের টুইনকে বলা হচ্ছে মনোজাইগোটিক টুইন বা আইডেন্টিক্যাল টুইন। তাহলে আমরা টুইন অলরেডি পড়লাম দুই ধরনের, একটা হচ্ছে ডাইজাইগোটিক, যাদের ক্ষেত্রে চেহারা মিল থাকতেও পারে, মিল নাও থাকতে পারে, হয় দুইটা ছেলে হবে বা একটা ছেলে একটা মেয়ে হবে, এমন হতে পারে। আর মনোজাইগোটিকের মধ্যে তাদের সবকিছু প্রায় সেমই থাকে, চেহারাতে মিল থাকবে, তারা ছেলে হলে দুইটাই ছেলে হবে বা মেয়ে হলে দুইটাই মেয়ে হবে, এমন হতে পারে। ওকে, এছাড়াও দেখবা 3 ফিটাস 4 ফিটাস একই সাথে একই মায়ের 3টা বাচ্চা 4টা বাচ্চা বা 5টা বাচ্চা, এমনও আমরা ঘটনা দেখে থাকি। ওকে, আমরা বুঝলাম হচ্ছে টুইনটা আসলেই কি। এখন এটা কাদের বেশি হয় বা কেন হয় সেটা একটু যদি আমরা বলি, কাদের হওয়ার চান্স থাকে বেশি, চান্স কাদের বেশি থাকে দেখো। প্রথমত হচ্ছে এটা বংশগত, হচ্ছে যাদের মায়েদের ইতিহাসে বা তাদের ফ্যামিলিতে দেখা যায় তাদের দাদি, তাদের নানি বা তাদের মায়ের টুইন বেবি ছিল, সে বংশগতীয়ভাবে তাদেরও আসতে পারে সাধারণত। তাহলে হচ্ছে হেরিডিটি বা বংশগতীয় কারণে টুইন হতে পারে, হেরিডিটারি হেরিডিটারি বা বংশগতীয় কারণে টুইন হতে পারে সাধারণত। মায়েদের ওই বংশের বাবাদের চেয়ে মায়েদের যে বংশ, ওই বংশ অনুযায়ী যদি কারো থাকে, তাদের পূর্ব মাদের ক্ষেত্রে বা নানীদের ক্ষেত্রে যদি থাকে, তাহলে তাদের হওয়ারও চান্স থাকে বেশি, হেরিডিটারি। আর একটা হচ্ছে অনেকদিন ধরে যে সকল মারা, যাদের হচ্ছে যে সকল মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয় না বা ওভুলেশন হয় না, যারা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ খেয়ে থাকে বা ওষুধ নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে হওয়ারও চান্স থাকে খুবই রেয়ার। মেইনলি হচ্ছে হেরিডিটারিটা সবচেয়ে বেশি। এছাড়াও আর কি কি কারণে হতে পারে, সাধারণত 35 বছর পরে গিয়ে যখন মারা যখন সন্তান নেয়, তখন তাদের হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে, মানে এগুলো সবগুলো হতে পারে। তারপরে হচ্ছে যে সকল মাদের 5-6টা সন্তান, এরপরে গিয়ে যখন তারা বাচ্চা নিতে যায়, তাদেরও হওয়ার চান্স থাকে। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ওই হেরিডিটারি বা যেটা হচ্ছে বংশগতীয়, যেটা সেটা হচ্ছে চান্স সবচেয়ে বেশি। এখন এটা কোন এলাকার মানুষদের মধ্যে বেশি হয়, এটা মনে রাখবো হচ্ছে নিগ্রয়েডদের মধ্যে। এটার টুইন বেবির চান্স হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি হচ্ছে নিগ্রয়েডদের মধ্যে, এবং ককেশয়েডদের মধ্যে হচ্ছে এটা মাঝামাঝি, আর মঙ্গোলয়েডদের মধ্যে হচ্ছে সবচেয়ে কম। ককেশয়েডদের মধ্যে মাঝামাঝি আর মঙ্গোলয়েডদের মধ্যে সবচেয়ে কম। অর্থাৎ যারা হচ্ছে একটু কুচকুচে কালো বা ওই এলাকার মানুষদের মধ্যে দেখা যায় প্রতি 20 জনে একজন করে টুইন হচ্ছে। জাপানিজদের মধ্যে প্রতি 80 জনে একজন করে টুইন হচ্ছে। ওকে, আমরা টুইন বা যমজ বাচ্চা কি, কেন হয়, কাদের হয়, কি কি প্রকার আছে সেটা জানলাম। এখন আমি ওভারঅল 2 মিনিটের মধ্যে একটু সামারি করি। তাহলে টুইন প্রেগনেন্সি বা যমজ বাচ্চা বা মাল্টিপল প্রেগনেন্সি আসলে কি। তাহলে একটা মাসের মধ্যে বা একটা রজচক্রের মধ্যে একটা রজচক্রের মধ্যে যদি দুইটা আলাদা আলাদা ডিম্বাণু নিষিক্ত হয়, তাহলে দুইটা বাচ্চা হতে পারে, সেটাকে আমরা বলি ডাইজাইগোটিক টুইন। অথবা একটা রজচক্রের মধ্যে বা একটা মাসিক একটা সাইকেলের মধ্যে যদি একটা ডিম্বাণু নিষিক্ত হলো একটা শুক্রাণু দিয়ে, এবং সেটা যদি বিভাজিত হয় সেটা 2-3টা হয়, সেটাও আমরা বলতেছি টুইন। তাহলে একটা নর্মালি আমরা দুইটা প্রকারে ভাগ করতেছি, একটা হচ্ছে মনোজাইগোটিক টুইন আর একটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। তাহলে কাদের মধ্যে বেশি হয়, কেন বেশি হয়, সেগুলোর উত্তর আমরা দিলাম। আরো বিস্তারিতভাবে তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো, তারা মেডিকেলে যখন পড়বা, সেখানে আরো গাইনোকোলজিতে গিয়ে আরো বেশি বিস্তারিত জানতে পারবা। আর যারা 9-10-এ আছো, তারা ইন্টারমিডিয়েটে গিয়ে আরেকটু বিস্তারিত জানতে পারবা। ওকে, এটা মূলত 9-10-এর তোমাদের বইয়ে যা বই তো 9-10-এর নাই, ইন্টারমিডিয়েটে কিছু করে আলোচনা করছে প্রকারগুলো নিয়ে, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম সবাই।